হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ইসলাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? জি, ভালো আছি। ভালো আছি বলতে হ্যাঁ, শারীরিকভাবে ভালো বোধ করছি, তবে আসলে ঠান্ডাটা কেন জানে যাচ্ছে না। সর্দি কাশি মানে এই শীতকাল এসে মানে এবার এই যে লাগছে গত 15-20 দিন ধরে এই ঠান্ডা কাশির উপরেই আছি। মানে ঠিকভাবে একদম ইয়ে হচ্ছে না, কিওর হচ্ছে না আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা আজকে ক্লাসে আসি। দেখেন, আমাদের আজকে ক্লাস কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। এক কথায় আমরা যে ভার্ব নিয়ে কথা বলি, এই ভার্বের আপনি যদি একদম কোর আইটেম নিয়ে কথা বলতে চান, তাহলে আপনাকে প্রথমে আসবে হলো সাবজেক্টের ব্যাপার। দেখেন, আমরা ভার্বকে কি বলি বলেন তো? ভালোবেসে অনেক সময় ভার্বকে কি বলি বলতে পারবেন? ভার্বকে কি বলি আমরা? একটু বলেন। দ্য হার্ট অফ এ সেন্টেন্স। ভার্বকে কি বলি? দ্য হার্ট অফ এ সেন্টেন্স বলি না? অর্থাৎ সেন্টেন্সের প্রাণ। অর্থাৎ ভার্ব ছাড়া মূলত হলো আমরা সেন্টেন্স কল্পনা করতে পারি না। তো এখানে সাবজেক্টের বিষয়টা কিভাবে আসলো? আমরা সরাসরি যদি সাবজেক্টের কথা বলি, কেউ বলতে পারবেন যে সাবজেক্ট এত গুরুত্বপূর্ণ কেন? মানে ভার্বের ভিতরে সাবজেক্ট আসছে কেন? দেখেন, ভার্ব ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্টস। একটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব হলো সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস। আমার এ বিষয়ে কোনো দ্বিমত নাই আপনার সাথে। কিন্তু সেই ভার্ব কিন্তু সাবজেক্টের কথা শুনে চলে। অর্থাৎ সাবজেক্টের কথা শুনে চলে বলতে কিরকম বলেন তো? সাবজেক্টের কথা শুনে চলে বলতে আমরা কি বোঝাচ্ছি? অর্থাৎ যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা কি? কেউ বলতে পারবেন যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা খুব গভীর একটা সম্পর্ক আছে? আমার মনে হয় আমি ভিডিও অফ অফ অন রাখি, আপনারা সবাই অফ করে রাখেন, তাহলে বেটার হয়। আচ্ছা, সাবজেক্ট এবং ভার্বের মধ্যে রিলেশনশিপটা কি? সাবজেক্ট এবং ভার্বের মধ্যে রিলেশনশিপটা হলো যে ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দেন ভার্ব উইল বি সিঙ্গুলার। ইফ সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল। দেখেন, আমি একটা কথা বলি, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের আজকে আমরা শিখবো, আজকে শিখবো, আগামীকালকেও শিখবো। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট কিন্তু একদম ছোট বিষয় না। বাট আপনি কি জানেন যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট শুধুমাত্র একটা নিয়মের উপর প্রতিষ্ঠিত? জাস্ট একটা নিয়ম। সেই নিয়মটা কি? সাবজেক্ট, দেখেন আমি একবারই বলবো, এটা আপনি মন চাইলে লিখে নিতে পারেন, মন না চাইলে মুখস্থ রাখতে পারেন। তবে লিখে নিলেও আপনাকে সারা জীবন এটা মনে রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। এই জন্য আমি লিখে দিচ্ছি না। যে জিনিসটা আপনাকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ইংরেজি পড়তে গেলে, ইংরেজি লিখতে গেলে আপনাকে লাগবেই, সেই রুলসটা আপনি কেন লিখে রাখবেন? বা বইতে বারবার দেখে দেখে বারবার রিভিশন কেন দেওয়া লাগবে? এটা একদম মাথার ভিতরে মানে একদম গেঁথে রাখবেন, যাতে আপনি যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনি চিন্তা করলে আপনার রুলসটা অটোমেটিক মাথায় চলে আসে। তো রুলসটা হলো যে ইফ সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ভার্ব উইল বি সিঙ্গুলার। ইফ সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল। তার মানে সাবজেক্ট বলা হচ্ছে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে প্লুরাল। তার মানে কি দেখেন, এখানে ভার্ব কিন্তু সাবজেক্টের কথা অনুসারে চলছে, ভার্ব সাবজেক্টের কথা অনুসারে চলছে না। আমরা কি একবারও বলেছি যে ভার্ব সিঙ্গুলার হলে সাবজেক্ট সিঙ্গুলার হবে? আমরা কি বলেছি? না স্যার, আমরা বলেছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব হবে ভার্ব প্লুরাল। প্লুরাল। অর্থাৎ যে ভার্বটাকে আমরা ভালোবেসে কি বলি? দ্য হার্ট অফ এ সেন্টেন্স। তো ভার্ব যদি হার্ট অফ এ সেন্টেন্স হয়, তাহলে সাবজেক্টকে আমরা কি বলতে পারি? দ্য ব্লাড অফ এ সেন্টেন্স, নাকি? জি সাবজেক্টকে স্যার। ভালোবেসে ব্লাড বলতে পারে। অর্থাৎ দেখেন, হার্ট কিন্তু ব্লাড ছাড়া চলে না। হার্টের মধ্যে কি যারা বায়োলজির স্টুডেন্ট তারা ভালো বলতে পারবে, বিশেষ করে যারা জুওলজির স্টুডেন্ট। তো ওখানে কি বলছে যে ওই যে ব্লাড সার্কুলেশন হয় না হার্টের ভিতরে? জি স্যার। সম্ভবত ওই যে সিস্টোলিক ডায়াস্টোলিক চাপটা আমার মনে নাই, আসলে ভুল হলে ক্ষমা করেন। তো যাই হোক, অর্থাৎ এই যে সাবজেক্টকে আমরা এতটা মানে একদম আন্ডাররেটেড একটা বিষয়, একদম আন্ডাররেটেড বিষয় না? যে সাবজেক্ট কিন্তু দেখেন ভার্বের
আহ, মানে ফাংশন করতে, ভার্ব যে ফাংশন করবে এটাতে সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, অথচ আমরা সাবজেক্টটাকে ঠিকভাবে অ্যানালাইসিস করি না, ঠিকভাবে বুঝতে চাই না, সাবজেক্ট সম্পর্কে পড়াশোনা করি না। তো আজকে আমরা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নামে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। আপনাকে কিন্তু বলে দিয়েছি রুলস কিন্তু একটা। রুলসটা কি? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, জাস্ট সিম্পল রুলস। কিন্তু প্রবলেমটা কি জানেন? এই সাবজেক্টটা সিঙ্গুলার হবে কি প্লুরাল হবে এইটা আইডেন্টিফাই করাই সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং পরীক্ষার হলে তো আর আপনাকে বলে দিবে না যে ভাই এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস, এটা বলে দিবে? এটা তো বলে দিবেন, আপনাকে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রবলেম আছে কিনা। তো ঠিক আছে, আমরা একদম সরাসরি ক্লাসে চলে আসি। তাহলে সাবজেক্ট আমাকে শুধু একবার রিপিট করেন যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কি, ইংরেজি বাংলা যে কোনো একটা, যে কোনো ভার্সনে বলেন, যে কোনো একজন। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি শিখলাম? আমি কি কাউকে বলবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টা হচ্ছে স্যার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেই অনুসারে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, অর্থাৎ ভার্বটা সবসময় সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে সেন্টেন্সের মধ্যে। বুঝতে পেরেছি। আচ্ছা, শাহাদাত বলেন তো একটু, হ্যাঁ স্যার। বলেন সাবজেক্ট স্যার ভার্ব সাবজেক্ট এগ্রিমেন্ট। জি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, সাবজেক্টের উপর নির্ভর করবে ভার্বটা আর কি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আমরা ধরে নিচ্ছি যে আমরা ক্লাসে যারা উপস্থিত আছি সবাই আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ওয়ান অ্যান্ড অনলি রুলস আছে এইটা আমরা সবাই ক্লিয়ার করে ফেললাম, এখানে আমাদের কোনো দ্বিমত নাই। এখন আমরা সরাসরি আমাদের রুলসে চলে যাই। দেখেন, আমি আপনাদেরকে ক্লাস শেষে একটা নোটস প্রোভাইড করে দিব। আশা করি এই নোটস এবং আমার ক্লাসের বাইরে আপনার এইটা নিয়ে আর পড়াশোনা করা লাগবে না। আচ্ছা, আমরা একটু আমাদের নোটসের একটা সেন্টেন্স লক্ষ্য করি, একটা সেন্টেন্সের দিকে তাকাই। বলছে যে দ্য প্রফেসর ওয়ার ট্রাভেলিং। দেখেন, বলছে যে দ্য প্রফেসরটা কি বলেন তো? দ্য প্রফেসর সাবজেক্ট, অবভিয়াসলি দ্য প্রফেসর হলো সাবজেক্ট। আর এখানে ভার্ব কোনটা? ওয়ার ট্রাভেলিং, ওয়ার ট্রাভেলিং, অর্থাৎ দ্য প্রফেসর ওয়ার ট্রাভেলিং। এখন প্রশ্ন হলো যে আমরা প্রথমে সাবজেক্টের দিকে আসব। আমাদের এখানে সাবজেক্টটা কি বলেন তো? দা প্রফেসর। আচ্ছা, এই যে দা প্রফেসর আমরা এখানে দিলাম, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্রথম দেখাতে দেখেন, আমরা সাধারণত সিঙ্গুলার বা প্লুরাল বুঝি কিভাবে? সাধারণত মানে ইন এ জেনারেল সেন্স আমরা এস বা ইএস, অর্থাৎ আমরা যে কমন আমাদের যে বিষয় আছে না, যেমন বয়, বয় বলতে সিঙ্গুলার আর বয়েজ বলতে প্লুরাল, এই দৃষ্টিকোণ থেকে তো দেখি নাকি। এর বাইরেও জি আসলে স্যার। আমাদের সিঙ্গুলার প্লুরাল আইডেন্টিফাই করা যায় এবং ওইগুলোই কঠিন এবং ওইগুলোই পরীক্ষা আসে। সো এখানে আমরা একটু দেখি, দা প্রফেসর বোঝা যাচ্ছে এটা কি? সিঙ্গুলার। তার মানে এই সাবজেক্টটা কি বলেন তো? সিঙ্গুলার না? এই সাবজেক্ট সিঙ্গুলার, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হওয়ার কথা? সিঙ্গুলার হওয়ার কথা না? স্যার, এখানে জি স্যার, এখানে তো তার দা তার আছে। মানে ওয়ারটা কি সিঙ্গুলার? নেভার। না স্যার, প্লুরাল। ওয়ারটা প্লুরাল, তার মানে এখানে সিঙ্গুলার ভার্ব কি হবে? ওয়াজ। তার মানে আমাদের এই সেন্টেন্সটা ইনকারেক্ট ছিল। কারেক্ট ফর্ম হলো যে আমরা সাবজেক্ট যখন সিঙ্গুলার করব ভার্বটাও সিঙ্গুলার করব। জাস্ট এই থিমটার উপরেই আজকে আমাদের আসলে এক্সাম হবে, মানে সরি আমাদের আজকে ক্লাস হবে। আচ্ছা, প্রথমে আসি, একদমই প্রথমে আমরা আসি, দেখেন রুল ওয়ানে আসি। প্রথমে বলছে পেন অ্যান্ড পেপার ইজ এসেনশিয়াল টু রাইট, ইজ ইট রাইট অর রং? দেখো শোনেন, নিচের ব্যাখ্যা পড়ার দরকার নাই, নিচের ব্যাখ্যা এখনই পড়ার দরকার নাই, আগে আপনি দেখেন যে আমাদের ইয়েটা দেখেন যে পেন অ্যান্ড পেপার ইজ এসেনশিয়াল টু রাইট। পেন অ্যান্ড পেপার, পেন কি একটা আলাদা বস্তু না? জি পেপার স্যার। একটা আলাদা বস্তু কিনা? তার মানে দুইটা কিনা? যদি দুইটা হয়, এখানে তো জি, আচ্ছা আমি বলি দুইটা, যদি দুইটা হয় তাহলে অবশ্যই কি হওয়ার কথা? ভার্ব প্লুরাল। হওয়ার কথা। যেমন আমি বলি, আমি যদি রহিম অ্যান্ড করিম বলি, রহিম আলাদা ব্যক্তি, করিম আলাদা ব্যক্তি, তার মানে দুইজন মিলে কি প্লুরাল হচ্ছে না? সো এরপরে জি কিন্তু অয়ার হবে বা আর হবে। রহিম অ্যান্ড করিম কিন্তু আপনি ইজ বসাতে পারবেন না, আর বসাতে হবে, অর্থাৎ ভার্ব প্লুরাল হবে। এখন
সেই অনুসারে এইটাও সিঙ্গুলার, এইটাও একটা সিঙ্গুলার, এই দুইটা মিলে তো প্লুরাল হওয়ার কথা, এবং এখানেও তো সাবজেক্ট কি হওয়ার কথা, আর হওয়ার কথা। কিন্তু বলা হচ্ছে যে কোনো কোনো সেন্টেন্সের ক্ষেত্রে যদি এমন হয় যে দুইটা দুইটা আলাদা আলাদা নাউন, অর্থাৎ দুইটা আলাদা আলাদা নাউন আসলে প্লুরাল হলেও, মানে আক্ষরিক অর্থ আমরা চিন্তা করলে প্লুরাল হলেও আপনাকে এটা চিন্তা করতে হবে যে এই দুইটা মিলে একত্র একত্রিত কোনো কিছু বোঝাচ্ছে কিনা, অথবা এমন কোনো কিছু বোঝাচ্ছে কিনা যেটা ইউনিক, অর্থাৎ একটা একটা থেকে আলাদা করা দরকার নাই, একটা একটা থেকে আলাদা করার দরকার নেই, অথবা তাদের সাথে সম্পর্কটা এমন হলো যে অঙ্গাঙ্গিভাবে তাদের মধ্যে সম্পর্ক আছে। যেমন পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপার দেখেন পরস্পর পরস্পরের সাথে কি অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক আছে না? জি সো এক্ষেত্রে স্যার। আপনি কি ব্যবহার করবেন? সিঙ্গুলার ইউজ করবেন। অর্থাৎ যদি এমন হয় অর্থ অ্যান্ড দ্বারা যুক্ত আছে, সাধারণত অ্যান্ড দ্বারা যুক্ত করলে প্লুরাল হয়, বাট অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তবে এটা দ্বারা যদি একত্রিত কোনো কিছু বোঝাচ্ছে, অথবা ইউনিট কোনো কিছু বোঝাচ্ছে, অথবা ইউনিক কোনো কিছু বোঝাচ্ছে, তাহলে আপনি এটা সিঙ্গুলার ধরবেন এবং ভার্ব হবে সিঙ্গুলার। অনুরূপভাবে আমরা বলতে পারি টাইম অ্যান্ড টাইড, ওয়েটস ফর নান। সময় এবং স্রোত। হ্যাঁ, দেখেন সময় এবং স্রোত এটা কি একত্রিত বোঝাচ্ছে, অর্থাৎ এটা আলাদা করার কিছু নাই। যেমন ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার এটাও কিন্তু আসলে মূলত দেখতে মনে হচ্ছে প্লুরাল, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সিঙ্গুলার। বুঝতে পারছেন? সো আমাদের রুলসটার ক্ষেত্রে আমরা বলতে পারি কি, কখনো কখনো কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন দ্বারা একটি মাত্র আইডিয়া প্রকাশ করে। যেমন ব্রেড অ্যান্ড বাটার, হর্স অ্যান্ড ক্যারিজ, টাইম অ্যান্ড টাইড, পেন অ্যান্ড পেপার। বুঝতে পারছেন? এই কয়েকটা জিনিস মনে রাখবেন, তাহলেই দেখবেন যে আপনার পড়াশোনাটা হয়ে যাবে। এরকম ক্ষেত্রে আমরা ভার্বটা কি করব? সিঙ্গুলার হবে। তবে একটা কথা আছে, দেখেন পেন অ্যান্ড পেপার, পেন অ্যান্ড পেপার, উপরের সেন্টেন্সটা দেখেন, পেন অ্যান্ড পেপার ইজ এসেনশিয়াল টু রাইট। লেখার ক্ষেত্রে এই দুইটা কি অঙ্গাঙ্গিভাবে একটা মাত্র আইডিয়া প্রকাশ করছে না, ইউনিকনেস প্রকাশ করছে না। বাট আমরা যদি নিচের সেন্টেন্সের ক্ষেত্রে দেখি, পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেপার বা পেন অ্যান্ড পেন্সিল যাই বলেন, এটা দেখেন আর বট ফ্রম দ্য স্টেশনারি শপ। এখানে কি বলা হচ্ছে, আপনি একটা স্টেশনারি শপ থেকে ধরেন, আমরা যদি এটা বলি যে পেন অ্যান্ড পেপারই বললাম, পেন্সিল আপনার মনে হতে পারে যে স্যার ওখানে তো পেন অ্যান্ড পেপার ছিল, এখানে তো পেন অ্যান্ড পেন্সিল, না একই কথা। আমি যদি এখানে পেন অ্যান্ড পেপার দিই তাও হয়। এই দুইটা জিনিস দেখেন কি বোঝাচ্ছে, যে আমরা একটা স্টেশনারি শপ থেকে কি করেছিলাম, কিনেছিলাম। কলম এবং পেন্সিল কিনেছিলাম, আলাদা দুইটা জিনিস। দুইটা কিন্তু আলাদা আলাদা বস্তু। সো এটা হুম, আপনি এমনি স্পষ্ট বুঝতে পারছেন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, দুইটা আলাদা বস্তু বোঝানো হচ্ছে। সো এটা প্লুরাল, সো ভার্ব উইল বি প্লুরাল। সো এই ক্ষেত্রে কি বসছে, আর আর বট ফ্রম দা স্টেশনারি শপ। এবার আসেন রুল টু। রুল টু হলো দ্য ফাউন্ডার অফ দ্য ক্লাব, দ্য ফাউন্ডার অফ দ্য ক্লাব অ্যান্ড ফটোগ্রাফার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রাইজ গিভিং সেরিমনি। জি স্যার। দেখেন বলছে যে দ্য ফাউন্ডার অফ দ্য ক্লাব অ্যান্ড ফটোগ্রাফার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য প্রাইজ গিভিং সেরিমনি। একটু লক্ষ্য করেন, এখানে সাবজেক্ট কিন্তু দ্য ফাউন্ডার, দ্য ক্লাব কিন্তু একটা সাবজেক্ট, আবার ফটোগ্রাফার কিন্তু একটা সাবজেক্ট। তার মানে একই সাবজেক্টের ভিতরে আসলে তিনটা নাউন বা প্রোনাউন বসছে। তার মানে আলাদা করে এই তিনটাকে আমরা সাবজেক্ট বলতে পারতাম। তো এখন প্রশ্ন হলো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো, অথবা টোটালটাকে সম্মিলিত ধরবো কিনা, কেউ বলতে পারবেন? স্যার, হ্যাঁ বলেন। দা ফাউন্ডার এখানে আনার পরে একটু ঝামেলা পড়ে গেছে, যেমন দা এর পরে আচ্ছা ক্লাব এবং ফটোগ্রাফার, আচ্ছা আমি আমি এর আমি পূর্বে এটা যদি দা থাকে। জি স্যার। আচ্ছা আমি এখানে আরো একটা সেন্টেন্স দিই, দেখেন আপনি জাস্ট এই রুলসটা যদি ধরতে পারেন, আপনি হাজার 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 রুলস পাবেন এটা দিয়ে, হাজার হাজার। আপনি এটাকে কোনো, আপনি যখন একটা সেন্টেন্স করবেন, ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখবেন একটা দুইটা প্রশ্ন থাকবেই, আপনাকে মনে হবে না যে এটা নির্দিষ্ট কোনো নিয়ম। অথচ এইটা যদি আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন যে আপনি বহু প্রশ্ন এমনিতে সলভ করে ফেলতে পারবেন। আচ্ছা আমি ধরেন আপনাকে বললাম মিস্টার রহমান, আপনারা চাইলে একটু খাতাতে নোট করে নিতে পারেন মিস্টার রহমান। আচ্ছা
আচ্ছা, মিস্টার রহমান along with his 20 friends দেখেন এই সেন্টেন্সে ভার্ব কোথায়? ভার্ব হলো এই জায়গায়, অর্থাৎ ভার্বের আগ পর্যন্ত কি আছে বলেন তো? মিস্টার রহমান অ্যালং উইথ হিজ 20 ফ্রেন্ডস, এই টোটালটাই কিন্তু আমরা কি ধরবো? সাবজেক্ট ধরবো, তাই তো? এই টোটালটাই কিন্তু সাবজেক্ট। এখন প্রশ্ন হলো, আপনি যদি এই পুরোটা সাবজেক্ট ধরেন তাহলে মিস্টার রহমান অ্যালং উইথ হিজ 20 ফ্রেন্ডস, তার মানে টোটাল কয়জন ব্যক্তি? 21 জন। 21 জন মিন্স কি? প্লুরাল। সো ভার্ব উইল বি প্লুরাল। সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? ডু হবে। আবার আপনি যদি শুধু মিস্টার রহমান ধরেন, শুধু মিস্টার, একটু এই রুলসটা একটু মনোযোগ দিয়ে বুঝেন, যে শুধু মিস্টার রহমান ধরেন, তাহলে এইটা কি বলেন তো? সিঙ্গুলার। সো ভার্ব উইল বি সিঙ্গুলার। এখানে ভার্ব কোনটা হবে তাহলে? সিঙ্গুলার, সো ডাজ হবে। আচ্ছা, শুধুমাত্র আপনি যদি হিজ 20 ফ্রেন্ডস ধরেন তাহলে এটা কি বলেন তো? প্লুরাল। সো ভার্ব উইল বি প্লুরাল। তো আপনি ডু। এখানে কি বসাতে হবে? আপনাকে ডু বসাতে হবে। এখন আমার প্রশ্ন হলো, আপনি আনসার ডু বা ডাজ যেটাই বলেন, আপনাকে এইটুকু বলতে হবে যে আমি সাবজেক্ট কোনটুকু ধরলাম, এই মিস্টার রহমান শুধু সিঙ্গেল ধরলাম, নাকি হিজ 20 ফ্রেন্ডসকে ধরলাম, নাকি টোটালটা মিলেই ধরলাম? স্যার পুরোটা মিলে সাবজেক্ট। পুরোটা মিলেই। কেন? আপনি অর্থ করেন, আপনি জাস্ট এখানে লিটারালি অর্থ করেন। অর্থটা হলো যে মিস্টার রহমান তার 20 জন বন্ধুর সাথে কাজটি করেছিল, তাই তো? তার 20 জন বন্ধুকে নিয়ে, অ্যালং উইথ বলতে সঙ্গে নিয়ে, সাথে নিয়ে, এরকম আমরা বুঝাইতে পারি, তাই তো? তার মানে আমরা এইটাকে টোটালটা মিলেই আমরা কি ধরবো? প্লুরাল ধরবো। সো ভার্ব হবে প্লুরাল। এই জায়গায় একটা শুভঙ্করের ফাঁকি আছে, এই শুভঙ্করের ফাঁকিটা বলি। আপনি পৃথিবীতে সবসময় ললিপপের মতো সাবজেক্ট পাবেন না। ললিপপের মতো সাবজেক্ট কোনগুলো? শুধু মিস্টার রহমান বা হি, শি, দে, আই, ইউ, এরকম মানে মিষ্টি মিষ্টি লাড্ডু মার্কা সাবজেক্ট পাবেন না। আপনাকে তো আমি খুব সহজ একটা সাবজেক্ট দিলাম, মিস্টার রহমান অ্যালং উইথ হিজ 20 ফ্রেন্ডস। আরো অনেক কঠিন থাকবে। এই সাবজেক্টটা চাইলে আমি আরো বেশি কম্পোনেন্টস করে দিতে পারতাম, কম্পোজিট একটা সাবজেক্ট দিতে পারতাম, যেখানে দেখতেন যে একাধিক সাবজেক্ট থাকতো, অর্থাৎ একটা সাবজেক্টের ভিতরে কি একাধিক সাবজেক্ট থাকতো, যেমনটা আমাদের এখানে আছে। এটাতে আছে না? দেখেন তো, দ্য ফাউন্ডার অফ দ্য ক্লাব অ্যান্ড ফটোগ্রাফার, তিনটা আছে না? জি স্যার। তিনটা কেন ভাই, 5-6টাও দেওয়া যায়। আমি তো দিয়েছি 2টা। এক্ষেত্রে বলি, আপনি যখন আপনাকে একটা বুদ্ধি শিখাই দিই, একদম প্র্যাকটিক্যাল একটা বুদ্ধি, আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি এই যে রুলসটা শিখতে যাচ্ছেন, এই রুলসটা আপনার কত কাজে লাগবে। জাস্ট সিম্পল একটা মাত্র রুলস, কিন্তু আপনি হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন। আপনি দেখবেন যে এখানে 2টা সাবজেক্ট আছে, কি? মিস্টার রহমান, হিজ 20 ফ্রেন্ডস। আচ্ছা, আমি যদি এইভাবে লিখতাম, আমার সেন্টেন্সটা কি হইতো? মিস্টার রহমান হিজ 20 ফ্রেন্ডস। আপনি কি সেন্টেন্স বলতেন? সাবজেক্ট বলতেন? বলতেন না। না স্যার। এটা তো না দেখতেই স্যার। ভালো লাগছে না। আচ্ছা, আমি যদি এইটুকু বলতাম, মনোযোগ দিয়ে শুনেন, দ্য ফাউন্ডার, দ্য ক্লাব, ফটোগ্রাফার, সাবজেক্ট হইতো? কিছু হইতো আগামাথা? না, কিছু হতো না, সেন্টেন্স হতো কিছুই না হইতো না। স্যার। এক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখবেন যে আপনাকে তার মানে লিঙ্ক আপ করার জন্য কিছু না কিছু থাকবে, তাই না? কিছু না কিছু লিঙ্ক আপ করার জন্য থাকবে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, 99.99% ক্ষেত্রে দেখবেন যে শুরুতেই বসবে একটা প্রিপোজিশন। এই যে অ্যালং উইথ প্রিপোজিশন বসছে, জি। সবসময় দেখবেন যে প্রিপোজিশন বসবে। আমি আগেরটায় যাই, প্রিপোজিশন বসছে কোথায় বলেন তো? অফ। অফ। এইবার আমি আপনাকে একটা রুল শিখছি, এটাও কিন্তু আমি লিখে দিব না, আমিও চাই আপনি লিখবেন না, আপনি ব্রেনে রাখেন, এটা ব্রেনে, এটা সব সময় কাজে লাগবে। প্রত্যেকটা সেন্টেন্স আপনি কয়টা মুখস্থ রাখবেন? আপনি একটা রুলস জাস্ট ব্রেনে রাখবেন। প্রিপোজিশনের আগে। সেক্ষেত্রে আমি বলি, আমি যেভাবে বলি সেইভাবে শুনেন। জি। প্রিপোজিশনের পরবর্তী অংশ কখনোই সাবজেক্ট হবে না। আমি বলতে পারতাম প্রিপোজিশনের আগের অংশটুকু হয়, আমি এটা বলতে পারতাম না? বলি নাই, সচেতনভাবেই বলি নাই। কেন বলি নাই আমি বলছি। তার মানে কি বললাম? প্রিপোজিশনের পরবর্তী অংশটুকু কখনোই সাবজেক্ট হবে না, কখনোই না।
তার মানে প্রিপজিশনের পরের অংশটুকু হবে না মানে কি, আগের অংশটুকুই হবে। এখন আগের অংশটুকু যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার, আগের অংশটুকু যদি প্লুরাল হয় তাহলে plural। তাহলে আমার কিছু করার নাই। আমি দেখবো যে প্রিপজিশনের আগের অংশটুকু, অর্থাৎ প্রিপজিশনের পরবর্তী অংশটুকু কখনোই কি হবে না, সাবজেক্ট হবে না, হবে। তাই না? আচ্ছা, এক্ষেত্রে আরেকটু বিষয় বলি। আমি কিন্তু একটা কথা জোর দিয়ে বলেছি যে প্রিপজিশনের পরবর্তী অংশ কখনোই হবে না, বলছি না? জি, বলছেন স্যার। প্লিজ, ওই যে গ্রামীণ ফোনের মতো একটু কথা আছে, শর্ত প্রযোজ্য, ছোট্ট করে লেখা আছে। তো আমারও দুই একটা এক্সেপশনাল আছে, ওই দুই একটা এক্সেপশনাল অবশ্যই আমি আপনাকে শেখাবো, কিন্তু ওই দুই একটা এক্সেপশনালের জন্য আমি এই সেন্টেন্সটাকে হালকা করতে চাচ্ছি না। এই জন্য আমি জোর দিয়েই বললাম যে প্রিপজিশনের পরবর্তী অংশটুকু কখনোই কি হয় না, সাবজেক্ট হয় না। হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়, দুই একটা ক্ষেত্রে, সেটা আমরা পড়বো, বুঝবো, অটোমেটিক পারবো এটা। বাট এই পর্যন্ত আমরা এইটুকু শিখি, জোর দিয়ে শিখে নিই প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হবে না। স্যার আগের অংশটুকু কি, দা তাহলে ফাউন্ডার, এটা অফের কি পরে সিঙ্গেল? স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এখানে তো তাহলে অফের পরে দ্য ক্লাব অ্যান্ড দ্য ফটোগ্রাফার আমি দেখবোই না, যতটুকু আছে, আমি তাকাবোই না। ফাউন্ডার থেকে ফটোগ্রাফার পর্যন্ত স্যার পুরোটাই সাবজেক্ট না? না না, নেভার। এই যে প্রিপজিশন আছে অফ, আমি কি বললাম, প্রিপোজিশনের পূর্বের অংশটা সাবজেক্ট। জি, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু কখনোই সাবজেক্ট হবে না। প্রিপজিশনের পরবর্তী অংশটুকু দেখেন, মনে করেন এইটুকু নাই, মনে করেন নাই, আপনি এরকম প্রশ্ন আসবে, আসলে আপনি প্রিপজিশনের পরবর্তী অংশটুকু কেটে দিবেন, কেটে দিয়ে এবার কি থাকছে বলেন তো, দা ফাউন্ডার। এবার বলেন, ফাউন্ডার সিঙ্গুলার না? স্যার স্যার ফাউন্ডার সিঙ্গুলার, সো ভার্ব উইল বি জি স্যার। সিঙ্গুলার, ওয়াজ। এবার দেখেন, আর এইটা বলি, এই যে প্রিপজিশন কোনটা, অ্যালং উইথ থেকে না? আপনি মনে করেন এইটুকু নাই, মনে করেন এইটুকু নাই, জি স্যার। এই পুরোটুকু নাই, তার মানে কি আছে, মিস্টার রহমান আছে না? মিস্টার রহমান জি সিঙ্গুলার, স্যার। সো ভার্ব উইল বি সিঙ্গুলার, ডাজ। আচ্ছা আমি বলি, এই প্রশ্নটা এইভাবেও দিতে পারতাম আমি, হিজ 20 ফ্রেন্ডস অ্যালং উইথ মিস্টার রহমান, এটা হইতো, একটু কথাটা কেমন যেন হইতো, তারপরেও হইতো, আমি তর্কের খাতিরে ধরলে হইতো। এবং এক্ষেত্রে কি হইতো, হিজ 20 ট্রু হতো। ফ্রেন্ডস কি আগে আছে না, তার মানে তখন কি প্লুরাল। জি স্যার, ডু হইতো, ট্রু হতো। তখন প্লুরাল, ভার্ব উইল বি প্লুরাল হইতো। তার মানে আমি কি দেখছি, যে প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হবে না। এখন আপনি আজকে থেকে দেখবেন, আপনি বহু সেন্টেন্স পাবেন ভাই, আপনি একটা এসে পড়তে যান, ফোকাস রাইটিং পড়তে যান, একটা ট্রান্সলেশন করতে যান, এই রকম সেন্টেন্স অহরহ অহরহ পাবেন। প্রতি একটা দুইটা সেন্টেন্সের পরেই দেখবেন যে এই সেন্টেন্স পাবেন। এমন হইতে পারে যে এমনও প্যারাগ্রাফ আছে, প্রত্যেকটা সেন্টেন্সেই এরকম প্যাটার্ন আছে, আছে না? আপনি এখন থেকে খেয়াল করবেন যে আমার এই রুলসটা মানছে কিনা ওরা। বুঝতে পারছেন বিষয়টা? প্রত্যেকটা ক্ষেত্রেই এই বিষয়টাগুলো আপনাকে মেনে চলতে হবে। তাহলে এখানে কি আর কোনো কারোর প্রশ্ন আছে? স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, বলেন। স্যার এই ধরনের একটা রুলস আছে না যে এজ ওয়েল এজ, অ্যাকম্পানিড বাই, অ্যালং উইথ দ্বারা দুইটা নাউন যদি যুক্ত হয় আমরা তো ওই তখন নিয়মটা প্রথম। মুখস্থ করছি। জি, আচ্ছা আমি বলি, হ্যাঁ স্যার ঠিক আমি আছে। এটা বুঝতে পারছি, কিন্তু ওই রুলসটা কিসে, মানে এটা কোন ক্ষেত্রে তাহলে প্রযোজ্য হয়? আচ্ছা ঠিক আছে। যেটা অ্যাজ ওয়েল এজ, এই অ্যাকম্পানিড বাই, ক্ষেত্রেই মনে হয়। অ্যালং উইথ দ্বারা দুটি নাউন যখন যুক্ত হয় তখন প্রথম নাউন অনুসারে ভার্বটা নেয়। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা বলছেন। আচ্ছা প্রথমে বলি, আপনারা যে রুলসটা পড়ছেন না, সেই রুলসটা দেখবেন যে বিভিন্ন বইতে, শিটে, বিভিন্ন জায়গায় জি দেওয়া স্যার। থাকবে। রুলসটা 100% সঠিক, কিন্তু আমি ওই রুলসটা আমি পড়ানোর সময় কিন্তু আর বললাম, আমার নোটসে মনে হয় ওই ওই টাইপের দেওয়া থাকবে, আছে একটু পিছনে ওই রকম থাকবে, বাট পড়ানোর সময় কিন্তু আমি ওই রকম বলিনি। কেন বলিনি বলি, আপনি যে রুলস পড়ছেন অবশ্যই সঠিক, বাট আমি একই জিনিস, আমি হলো কতগুলো নীতিতে, আইডিওলজিতে বিশ্বাসী। আমার আইডিওলজির সাথে আপনার আইডিওলজি মিলতে হবে এমন না। আমি নিজেকে খুবই ফাঁকিবাজি স্টুডেন্ট মনে করতাম, মানে মনে করি আর কি, খুবই ফাঁকিবাজি স্টুডেন্ট মনে করি। সো আমি যতটুকু পড়বো, ততটুকু পড়া যেন আমার ইফেক্টিভ হয়, কাজে লাগে। আমি প্রথম কথা উল্টাপাল্টা পড়াশোনা করব না, আর যখন যেটা পড়বো সেটা একবারে A to Z পড়ে ফেলবো। আমি একটা জিনিসের অল্প এতটুকু পড়লাম, পরে অতটুকু পড়লাম, ঠিক আছে, আমি না বুঝা সামনে এতটুকু রুলস আছে আমি পড়ে ফেললাম, অথচ এই রুলসটাই হয়তো আবার 3 পাতা 4 পাতা পরে যায়, কিন্তু এই রুলসের বাকি অংশটুকু পাইলাম, আবার 2-3 পাতা পরে আবার বাকি অংশটুকু পাইলাম। সো
আপনাদের ক্ষেত্রে প্রথম প্রথম এরকম আসলে খুঁজে বের করা একটু কঠিনই, বাট আমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনার যে রুলসটা ওইটা আমার রুলসের ছোট্ট একটা পার্ট, বাট আমি যেই আপনাকে কথা বলে দিয়েছি, দেখেন কথা কিন্তু খুব সিম্পল, যে প্রিপোজিশনের পরবর্তী অংশটুকু কখনোই সাবজেক্ট হবে না। আপনি বলছেন যে অ্যাকম্প্যানিড বাই আছে, তারপরে টুগেদার উইথ আছে, অ্যালং উইথ আছে, শুধু উইথ আছে, আরে এগুলো তো সব তো প্রিপোজিশনই, কথা তো একই। ওখানে রুলসটা ছিল যে ওখানে দুইটা নাউন, একটা হলো নাউন ওয়ান প্রথমে থাকবে আর নাউন টু থাকবে এগুলোর পরে। সাবজেক্ট সাবজেক্ট সব, ভার্ব সবসময় চেঞ্জ হবে কি অনুসারে, নাউন ওয়ান অনুসারে। অর্থাৎ নাউন ওয়ান যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, নাউন টু যদি নাউন ওয়ান যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আমি প্লুরাল। তো ওই একই কথা বললাম, একই কথা কি রকম বললাম, আমি বললাম প্রিপোজিশনের পরবর্তী অংশটুকু কখনোই সাবজেক্ট হবে না, দ্যাট মিন্স আগের অংশটুকু হবে। তো আগের অংশটুকুই তো মূলত নাউন ওয়ান। আমি জি জি স্যার। স্যার। এইভাবে চিন্তা করি, বুঝতে জি পারছেন স্যার। বিষয়টা, আপনার রুলসই ঠিক জি আছে। স্যার। জি স্যার। শুধু এখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা আমি বলে দিতাম, সেটা হলো অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু মূলত প্রিপজিশন না, মূলত প্রিপজিশন না, বাট এইটার ক্ষেত্রে অ্যাড হবে, একটু আলাদা করে অ্যাড করে রাখবেন। এবং আমি আপনাকে বলি, একটু মনে রাখার জন্য বলি, এটা কোনো রুলস না, মানে এটা আবার কাউকে রেফারেন্স আকারে বলবেন না, জাস্ট মনে রাখার জন্য বলছি। আপনি ওই প্রিপজিশনের পরবর্তী অংশটুকু মানে কখনোই সাবজেক্ট হবে না এইভাবে মনে রাখবেন না। আপনি সেক্ষেত্রে একটু মনে রাখবেন যে এক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে একই, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজকে অনেকটা প্রিপজিশনের মতো মনে করে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। বুঝতে পারছেন, এইটুকু একটু মনোযোগ দিয়ে করবেন, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখেন এটার আরো কিছু আমরা পাবো, আমরা একটু যাই তাহলে বুঝতে পারবো। আচ্ছা, আচ্ছা প্রথমে দেখেন এই প্রশ্নটার উত্তর দেখেন, বলছে যে দ্য থিকনেস, দেখেন বলছে যে দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারি, দ্য থিকনেস অফ দ্য বুকস ইজ ভ্যারি, দ্য থিকনেস অফ দ্য বুকস ভ্যারিস, দ্য থিকনেস অফ দ্য বুক ভ্যারি। প্রথমে আসি, প্রথমে দেখেন, আমি যদি এ নাম্বার দেখেন সমাধানের দিকে, আমি নোটসে আনসারটা দিয়ে দিছি, এক্সপ্লেনেশন দিয়ে দিছি, ওই দিকে তাকায়েন না, দরকার নাই, আমরা একটু নিজে থেকে চিন্তা করি। প্রথম এ নাম্বার অপশন দেখেন, দ্য থিকনেস কি বলছে, এটা একটা সাবজেক্ট না, আবার প্রিপজিশন আছে কি অফ দ্য বুকস, এটা একটা সাবজেক্ট, তাই তো। সো জি এখানে স্যার। দুইটা সাবজেক্ট, আমরা কি বলেছিলাম, প্রিপজিশনের পরেরটা পরবর্তী অংশটুকু কি হয় না, পরে কোনো সাবজেক্ট হবে না। সাবজেক্ট হবে না, তার মানে দা থিকনেস এখানে সাবজেক্ট। তো থিকনেস কি সিঙ্গুলার না প্লুরাল বলেন। সিঙ্গুলার। সিঙ্গুলার। সো ভার্ব উইল বি সিঙ্গুলার, ভ্যারি তো সিঙ্গুলার ভার্ব না, ভ্যারি হলো প্লুরাল ভার্ব, কারণ সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। সিঙ্গুলার ভার্ব বলতে থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এটার সাথে এস বা ইয়েস যুক্ত হবে, তার মানে এইটা হবে না। এখন দেখেন দ্য থিকনেস অফ দ্য বুকস ইজ, ইজ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ইজ এর পরে তার ভ্যারি হবে না, হবে। জি স্যার। ভ্যারি তো নিজেও না ভার্ব, এখানে হয় আইএনজি করতে হবে, নাই প্যাসিভ করতে হবে, কিছু না কিছু তো করা লাগতো, তার মানে এটা সেন্টেন্স প্যাটার্নেই ভুল আছে। হবে না। আচ্ছা, সি নাম্বার দেখি, দ্য থিকনেস অফ দ্য বুকস, আমি থিকনেস দেখব, এটার পরে ভার্ব কি আছে, সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্ব ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এস বাই এস, তার মানে এটা সঠিক আছে। এখন ডি নাম্বার দেখবো ঠিক আছে কিনা, দ্য থিকনেস অফ দ্য বুক, না এটাও ঠিক নাই। জি স্যার। বুঝতে পারছেন বিষয়টা, ওই একটা রুলস দিয়ে আপনি দেখবেন যে সব কিছু সলিউশন করে ফেলতে পারেন, সব কিছু। এই যে এইটুকু দেখেন, হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স এইডস, দেখেন আপনি যদি হিস্ট্রি অ্যান্ড ইকোনমিক্স আলাদা আলাদা করে ধরতেন তাহলে কি দুইটা সাবজেক্টের জ্ঞান না প্লুরাল হয়ে যেত না। প্লুরাল জি হয়ে স্যার। এটা যেত। কিন্তু হয়নি, জি এটা স্যার। আমরা কি করব, প্রিপজিশনের পরবর্তী অংশটুকু কি করব, বাদ দিয়ে দিব। সো তার আগের অংশটুকু কি আছে, হিজ নলেজ, এটা কি সিঙ্গুলার, সো ভার্ব উইল বি ইজি নলেজ। সিঙ্গুলার, সিঙ্গুলার। এইটস, সহজ কথা। আচ্ছা, এবার আমি একটু করে কথা বলি। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক নিয়ম কি ছিল বলেন তো। সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হলে ভার্ব সিঙ্গুলার। হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এইবার আমি একটা কথা বলি, ছোটবেলায় আপনারা পড়ছেন না, দেয়ার ইজ এ স্কুল, দেয়ারের পরে কি ইজ বসেছেন না, দেয়ার ইজ এ স্কুল। ইজ হয়। আবার কখনো জি কখনো স্যার। দেয়ার আর ইজ বসেছেন না, বসাইছি স্যার। কখনো কখনো দেয়ার আর জি স্যার, বসেছেন। বসাইছি। তো আমার প্রশ্ন হলো কেন আমরা কখন, কেন দেয়ার আর ইজ বসাই, কেন দেয়ার আর বসাই।
দেয়ার, দেয়ার যেহেতু শুরুতে আছে, তার মানে কি এটাকে আমরা সাবজেক্ট ধরবো নাকি? তো আমার কথা হলো যে দেয়ারের কারণে সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, নাকি দুইটাই হইতে পারে, বা হইলেও কখন? হ্যাঁ বলেন, একজন বলেন। আচ্ছা, তার মানে দেয়ার নিয়ে দেয়ারের আমার, পরবর্তী দেয়ারের পরবর্তী যে সাবজেক্টটা, যে নাউন বা প্রনাউনটা আছে স্যার, ওইটার উপরে নির্ভর করে দেয়ারের পরবর্তীতে আমরা ভার্বটা বসাই সিঙ্গুলার অথবা আচ্ছা প্লুরাল করে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু সবার জন্য একটু ইয়ে করে দিই। সেটা হলো দেয়ার এবং হেয়ার, দুইটা, এই দুইটার ক্ষেত্রে এই দুইটা মনে রাখবেন, আর কোনো প্রবলেম নাই। দেয়ার এবং হেয়ার রুলস লিখে রাখবেন খাতায়। জি আমি স্যার। যেভাবে লিখছি ঠিক সেইভাবে লিখবেন। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখি বলেন তো? সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের পূর্বে। সাবজেক্ট থাকে ভার্বের পূর্বে, কিন্তু পূর্বে। দেয়ার এবং হেয়ার দ্বারা যখন সেন্টেন্স স্টার্ট হবে, তখন সাবজেক্ট থাকবে ভার্বের পরে। আমি আবার বলি, দেয়ার এবং হেয়ার দ্বারা যখন সাবজেক্ট সেন্টেন্স স্টার্ট হবে, তখন সাবজেক্ট কোথায় থাকবে বলেন তো? ভার্বের ভার্বের পরে। পরে। এখন তাহলে আপনার প্রশ্ন হলো, স্যার আমি দেয়ার এবং হেয়ারকে কি বলবো? দেয়ার বা হেয়ারকে কি বলবো? দেয়ার এবং হেয়ার কি সাবজেক্ট নাকি অবজেক্ট নাকি? না, এটা নাম হলো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার। সরি, ইন্ট্রো লিখে ফেলছি। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড একটু লিখে রাখেন, কারণ এই ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড এইটাও একটা এক্সামে এসেছিল। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড, যে হেয়ার এবং দেয়ারকে আমরা কি দ্বারা নির্দেশ করি, মানে ডিফাইন করি কি দ্বারা, আসলে এটা হলো ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। সো এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। আমি দেখেন একটু গ্রাফিক্যাল ওয়েতে লিখে দিচ্ছি, মানে আপনাকে এই অ্যারো চিহ্ন দিয়ে বুঝে নিতে হবে যে এই সাবজেক্টটা, এই সাবজেক্ট অনুযায়ী কি হয়? ভার্ব হয়। অর্থাৎ এই যে পরে যে সাবজেক্ট আছে, এই সাবজেক্ট অনুসারে কি হয়? ভার্ব হয়। অর্থাৎ পরবর্তী মানে যে সাবজেক্টটা আছে, ভার্বের পরে যে সাবজেক্টটা হচ্ছে, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এই সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। যেমন আমি বলি, এখানে দেয়ার বা হেয়ারের কোনো ভূমিকাই নাই, এরা হলো জড় পদার্থ, এরা কিছুই না। যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ স্কুল, জাস্ট একটা জিনিস নোট করেন, দেয়ার ইজ এ স্কুল। এই স্কুল কি বলেন তো? সিঙ্গুলার একটা না? নাউন। জি সিঙ্গুলার, স্যার, সিঙ্গুলার। সিঙ্গুলার। মানে সাবজেক্ট তো, সাবজেক্ট সিঙ্গুলার, সো জি। ভার্ব উইল বি সিঙ্গুলার। আমি যদি এখানে টু স্কুলস বলতাম, আর আমি যদি দুইটা স্কুলস বলতাম, দেয়ার। তার মানে এই সাবজেক্টটা কি? প্লুরাল, সো ভার্ব উইল বি প্লুরাল। তার আর মানে আর বসতো, জাস্ট এটা, আর কিচ্ছু না। রুলস এটাই। দেখেন, আমরা কিন্তু ঘুরে ফিরে ওই ওই রুলসে যাচ্ছি, যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। শুধুমাত্র আমাদের কি সাবজেক্টটা ডিফাইন করাটা আমাদের হলো প্রবলেম। আমরা আজকে দেখেন, মানে একদম বেসিক থেকেই স্টার্ট করছি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয় এই টপিকে। আচ্ছা, এবার একটু কথা বলি। রুল 5, খুব সহজ নিয়ম। আমার আমার মনে হয় এখানে কোনো রুলসের কোনো প্রয়োজন নাই। আমি এই জন্য দেখেন, রুলস বেশি পড়ানোর থেকে আপনাদেরকে রুলসটা মাথায় গেঁথে দেওয়াতে বেশি জোর দিই, যে আপনি অলরেডি এটা পারবেন। বলেন তো কোন রুলসে? ওয়ান অফ এর পরে সাবজেক্টটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। আমি আমার আমার প্রথম কথা হলো যে প্রিপোজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হবে না, সহজ কথা, জি স্যার। আর কোনো কথা নাই। সো জি যদি জি এটা স্যার। হয় তাহলে তার আগে কি বসবে? তার আগে সাবজেক্ট কি আছে? ওয়ান। ওয়ানটা কি? ওয়ান। সিঙ্গুলার। সিঙ্গুলার সিঙ্গুলার, স্যার। যদি সিঙ্গুলার হয় ভার্ব উইল বি সিঙ্গুলার, এইটা। তবে এখানে একটা প্রশ্ন আছে, কেউ বলতে পারে স্যার সি নাম্বারও তো একই। সি নাম্বার, এক্ষেত্রে একটা বিষয় আছে। বিষয়টা হলো, আপনি যদি রুলসে নাও যান, সব কিছু রুলসে যাওয়ার দরকার নাই, কত রুলস মনে রাখবেন? আপনি একটু ব্রেন খাটান তো। আচ্ছা, ওয়ান অফ মাই ফ্রেন্ড, আচ্ছা ওয়ান অফ মানে কি? একজন। আমার আমার যদি ফ্রেন্ডও তো একটা একজন। বন্ধুই বুঝাই, আমি যদি একটা বন্ধুই বুঝাই, শুধুমাত্র একটা বন্ধুই বুঝাই, তাহলে আমি কেন ওয়ান অফ মাই ফ্রেন্ড লিখতে যাব? শুধু মাই জি ফ্রেন্ড স্যার। বা ওয়ান ফ্রেন্ড বা যে কোনো এ ফ্রেন্ড এরকম কিছু লিখতাম। আমি কি বলতে চাচ্ছি, আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একটা বন্ধু। তো আপনি যখন তুলনা করবেন অনেকগুলো বন্ধুর মধ্যে একজন, তার মানে আপনি ওখানে ওয়ান অফ মাই ফ্রেন্ড দিতে পারবেন। মাই ফ্রেন্ড তো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার তুলনা করবেন কিভাবে? আপনাকে তুলনাটা করে আনতে হবে কিসের মধ্যে থেকে? প্লুরালের মধ্যে থেকে, অনেকগুলোর মধ্যে থেকে। তার মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, ওয়ান অফ দ্য বুকস হবে। ওয়ান অফ দ্য বুক হয় না, ওয়ান অফ দ্য বুকস। সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস। সো এক্ষেত্রে আমরা ওয়ানটা কি বলেন? ওয়ানটা হলো প্লুরাল। সিঙ্গুলার, সো সিঙ্গুলার। ভার্ব উইল বি
সিঙ্গুলার, তার মানে সিঙ্গুলার। অ্যান্সার সিঙ্গুলার। কোনটা? বি। 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 আর কোনো কথা নেই এখানে। স্যার ঘুরে ফিরে আমরা ওই নিয়মে চলে যাই স্যার, যেটি মুখস্থ ওইটাইতেই করছি আমি তো স্যার, বললাম, আমি ওই কিন্তু প্রথমেই মুখস্থতে বলছি চলে যাই স্যার। একটাই নিয়ম, জাস্ট একটাই নিয়ম। আপনি এই জন্য তো আমি লিখে দিই নাই ওইটা। তারপরে এই যে দেখেন এই যে প্রিপোজিশন পড়া, এটাও কিন্তু লিখে দিই নাই। কেন দিই নাই? যে জিনিসটা আপনাকে সারা জীবন চলতে হবে। দেখেন, আপনাদের যারা ছোট ভাই বোন আছে তাদেরকে একটা বিষয় শেখাই দিবেন যে ইংরেজি সেন্টেন্সে আর যাই হোক না কেন, মানে এভরি ইংলিশ সেন্টেন্স ইজ ফ্লড বাই অনলি থ্রি আইটেমস। ওয়ান ইজ টেন্স, অ্যানাদার ইজ ভয়েস চেঞ্জ, অ্যান্ড দ্য আদার ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আপনি প্রত্যেকটা সেন্টেন্সে কন্ডিশনাল থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে আপনি সাবজেক্টিভ ব্যবহার হইতেও পারে, নাও হইতে পারে। ইজ ইট রাইট? হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্স কোনো না কোনো টেন্স, কোনো না কোনো ভয়েস, হয় অ্যাক্টিভ নাই হলো প্যাসিভ। আপনি ভয়েসের বাইরে যাইতে পারবেন বা এই টেন্সের বাইরে না যাইতে স্যার। পারবেন? যাবে। না। পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্সেই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মেনে চলে। আপনি এমন কোনো সেন্টেন্স দেখাইতে পারবেন না যেখানে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট মেনে চলে নাই। তার মানে এই তিনটা জিনিস আপনাকে মনে রাখতেই হবে। তো এটা একদম যারা ছোট ছোট বাচ্চারা শিখতেছে তাদের পরিচিত কেউ থাকলে তাদের মাথায় এটা ঢুকাই দিবেন যে এই তিনটা জিনিসের দখল যেন ভালো রাখে। দখল আমি বলি নাই মুখস্থ করতে। আপনারা করছেন কিনা জানি না, আমরা ছোটবেলায় রাইট ফর্ম অফ ভার্বস ছিল না। এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টই কিন্তু ওয়ান কাইন্ড অফ রাইট ফর্ম অফ ভার্বস। এখানে দেখেন, আমরা 40টা 45টা করে নিয়ম পড়ছি। আমাদের সময় নবপুথিকর একটা বই ছিল, এইগুলোতে ওই যে 50টা 60টা 50টা 55টা এরকম প্রশ্ন। তারপরে যদিও আমরা পপি গাইডের একদম শেষ জমানায় পাইছি, একদমই শেষ জমানায় পাইছি পপি গাইড, ওই আগের আগে যারা পড়তো সেই গাইডে, ওখানে খুব সুন্দরভাবে রাইট ফর্ম ভার্বস খুব সুন্দর ইয়ে করা থাকতো। সো ওখানেও এই নিয়মগুলো আমরা কিন্তু এইগুলো পড়তাম, আমাদেরকে পড়ানো হতো, আমরাও পড়তাম। আসলে এরকম পড়ে লাভ নাই, আপনাকে এটা বুঝতে হবে, একদম বুঝে নিতে হবে। বুঝে নিবেন, তাহলে এত মুখস্থ করা লাগবে না। তো ওয়ান অফ দ্য বাস্কেটস ফুল অফ রোটেন অ্যাপেলস, তাহলে এখানে আমরা কি বসাবো বলেন? কি ওয়াজ বসাবো? বসাবো অবশ্যই। ওয়াজ হুম, স্যার। ওয়াজ ওয়াজ। বস। এমনিতেও বোঝা যায়, দেখেন এই বাকি বি বলেন, সি বলেন, ডি বলেন, প্রত্যেকটাই কিন্তু প্লুরাল, প্রত্যেকটাই কিন্তু জাস্ট প্লুরাল। এবার আমি আপনাদেরকে জাস্ট অনেকগুলো রুলস একসাথে শেখাই দেবো, অনেকগুলো রুলস। দেখবেন যে বিভিন্ন বইতে এগুলো আলাদা আলাদা করে লেখা আছে, একদমই আলাদা আলাদা করে লেখা আছে। আমি শেখাই, মনোযোগ দেন, আমার সাথে মনোযোগ দেন। এই ইস, ইস মানে কি বলেন তো? প্রত্যেকে। ইস মানে প্রত্যেকে। এইদার, নেইদার, তার মধ্যে কথা আছে। ইস এইদার এটা কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড, নেইদার নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ। ওয়ান, নান, নোবডি, নেগেটিভ ওয়ার্ড। নাথিং, এনিওয়ান, এনিবডি, anything, someone, somebody, something, everyone, everybody, everything, every people, every man, everyone। তারপরে আমরা যদি বলি নো ম্যান, নো ওয়ান, এরকম আরো দুই চারটা আমরা নিজেরাই অ্যাড করতে পারি। তো আমি একবার হিসাব করে দেখেছিলাম যে আমরা যদি মোটামুটি এরকম 14টা লিখতে পারি, এখানে কয়টা আছে আমি জানি না, গুনি নাই, আরো কিছু অ্যাড করলে মোটামুটি আমি 14টা পর্যন্ত মানে হিসাব করেছিলাম। তো প্রত্যেকেরই 3টা করে নিয়ম আছে। তাহলে 14টা যদি থাকে তাহলে প্রত্যেকের 3টা করে নিয়ম থাকলে টোটাল কত নিয়ম? 42 নাকি? 42টা নিয়ম হয়। এই জি। 42টা নিয়ম বিভিন্ন শিটে আছে, বিভিন্ন গাইডে আছে, বিভিন্ন রকম ভাবে এগুলো লেখা আছে। তো আমি 42টা নিয়ম পড়াশোনা করলে, এবং সব থেকে মজার বিষয় কি জানেন, এই 42টি নিয়ম আবার পাশাপাশি দেওয়া নাই, গ্রামারের ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এগুলো দেওয়া আছে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো বিভিন্ন গ্রামারের বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ হয়েছে। তো সেখানে ওইভাবে রুলসগুলো দেওয়া আছে। সো আপনি যদি কম্পাইলেশন করেন তাহলে টোটাল আপনি 42টা নিয়ম পাচ্ছেন। বাট এখানে আমি একটা নিয়ম শিখবো, জাস্ট একটা নিয়ম বুঝে নিব। আচ্ছা, তার আগে আমি আপনাকে একটু বলি, আমি একটু করে লিখবো, আপনারা একটু বলবেন। আমি ধরেন আমি একটা সেন্টেন্স লিখবো, ইস,
আচ্ছা, ইজ বয় লিখবো না ইজ বয়েস লিখবো তাই বলেন আগে। ইজ বুঝি বয়। ইজ বয় কেন? ইজ বয় স্যার, প্রতিটা বালক। আমার অর্থ এখানে করার দরকার সিঙ্গুলার নেই, বোঝাচ্ছে। আমি অর্থ সিঙ্গুলার করতে যাবই না। আমার আমার কথা হলো ইজটা কি? সিঙ্গুলার। ইজ দ্বারা সিঙ্গুলার কি স্যার। বোঝায়? সিঙ্গুলার। সো ইট টেক্স সিঙ্গুলার নাউন। ইজ একটা ডিটারমিনার, ইজ একটা ডিটারমিনার। এই জি যেমন স্যার। এ, এ একটা ডিটারমিনার। আপনি এর পরে বয়েস দিতে পারবেন? পারবেন না, না স্যার। এ বয় দিতে হবে। সো ইজ একটা ডিটারমিনার, এই ডিটারমিনার টেক্স অনলি অনলি সিঙ্গুলার নাউন, অর্থাৎ নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন প্রশ্ন হলো ভার্ব তাহলে কি হবে? ইজ বসবে না আর বসবে? আর অ্যাবসেন্ট ধরলাম। ইজ বয় ইজ অ্যাবসেন্ট নাকি ইজ বয় আর অ্যাবসেন্ট? ইজ অ্যাবসেন্ট। বুঝি নাই। ইজ অ্যাবসেন্ট স্যার। ইজ অ্যাবসেন্ট কেন? ইজ অ্যাবসেন্ট কারণ এখানে ইজটা কি? সিঙ্গুলার। সো এরপরে নাউনটাও বসছে কি? সিঙ্গুলার। সো সিঙ্গুলার না, মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সহজ কথা। আচ্ছা, আপনাকে আমি যদি এইটা বলি, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল, ইজ বা আর অ্যাবসেন্ট? স্যার ইজ হবে। স্যার স্যার ইজই তো হবে স্যার, ইজ হবে। আচ্ছা, প্রথম কথা হলো ইজ এর পরে বয় বসবে, ইজ এর পর গার্ল বসবে, এটা ঠিক আছে। এখন এইটা দেখেন সিঙ্গুলার, এটাও তো সিঙ্গুলার। সো দুইটা মিলে কি প্লুরাল হওয়ার কথা না? সিঙ্গুলার কেন বলছেন? কিন্তু আলাদা না তো স্যার। কেন? প্রতিটা আলাদা, প্রতিটা মানে এখানে এই সিঙ্গুলারই বোঝাচ্ছে স্যার। আচ্ছা, প্রতিটা বালক এবং প্রতিটা মেয়ে। আচ্ছা, এখন এই যে আমরা অর্থ করে করছি না, এটা ধরেন সহজ সেন্টেন্স, অর্থ করে পারলাম। সবসময় আসলে অর্থটা মাথায়ও আসবে না, অর্থ করার সময় না, আবার সব সেন্টেন্স কিন্তু অর্থটা করতেও পারবেন না। সো আপনি যদি এখানে ইন্ডিকেটরগুলো মনে রাখেন, ইন্ডিকেটর বিষয়টা কি? ইজ, ইজ নিয়ে কথা জি বলছি। স্যার, ডিটারমিনেটিভ। আপনি জাস্ট এই ডিটারমিনারগুলো চিনে রাখেন, এই ডিটারমিনারগুলো যেভাবেই থাকুক না কেন, এক কথাই এই ডিটারমিনারগুলো সেন্টেন্সে যে অবস্থায় থাকুক না কেন, যে প্যাটার্নে, একটা হলো প্রথম প্যাটার্ন দেখাই দিছি, দ্বিতীয় প্যাটার্ন দেখাই দিলাম, যে প্যাটার্নে থাকুক না কেন এগুলো সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। এইটার আরো একটা প্যাটার্ন আছে, তিনটা প্যাটার্ন থাকতে পারে, দুইটা প্যাটার্ন দেখাই দিলাম। তৃতীয় প্যাটার্ন কিরকম থাকতে পারে? যদি বলি ইস, ইস অফ দ্য বয়েস, অনেকগুলো বালকের মধ্যে কি? বালকের মধ্যে প্রত্যেকে। এবার কি হবে? ইজ। ইজ হবে স্যার। এটা ইজ এটা দেখেন আপনি, আপনাকে আমি যে একটা স্বতঃসিদ্ধ বলে দিলাম সেটা কি? যে এই ডিটারমিনার গুলো থাকলেই আপনি সিঙ্গুলার ধরে নেবেন, সহজ কথা, আর কোনো প্যারা নাই। তারপরেও আরেকটা প্যারা, আরেকটা ভাবে আপনি তৃতীয়টা অন্তত সলভ করবেন, সেটা কি বলেন তো? ওই যে ওই নিয়ম, জি স্যার, অফের পরে আর। জি স্যার, অফ। প্রিপজিশনের পরবর্তী অংশটুকু সাবজেক্ট হবে না, সো আগের অংশটুকু কি? সিঙ্গুলার। আগের অংশটুকু ইজ তো সিঙ্গুলার নাকি? আপনি যদি জি স্যার। কোনোভাবে প্রমাণ করে দিতে পারেন ইজ প্লুরাল তাহলে আপনি আর বসাতে পারবেন, অসুবিধা নেই। বাট আপাতত আপনি প্রমাণ করার ক্ষমতা আপনার নাই, আপনাকে ওই ঘুরে ফিরে ওইটা আসবে যে ইজটা কি? সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার, সহজ কথা। তাহলে আমরা বুঝতে পারলাম কিনা? জি জি স্যার। স্যার। তার মানে ইজ নিয়ে কয়টা নিয়ম পাইলাম? তিনটা। ইস নিয়ে তিনটা নিয়ম পাইলাম। এখন আমি আপনাকে বলি, এই যে ইসের যে ব্যবহার আছে না, ইসের জায়গায় আপনি সেম এইদার বসাই দিবেন, নেইদার বসাই দিবেন, ওয়ান বসাই দিবেন, নান বসাই দিবেন, সেম রুলস হবে, সেম। তার মানে আমার যদি 14টা থাকে, আসলেই 14টার নিয়ম একই, আলাদা করে শেখার দরকার নাই। আমার কথা হলো ভাই, আমি যখন শিখবো তখন একবার শিখবো, না শিখলে শিখবই না। বাট যখন শিখবো আমার চেষ্টা থাকবে যে একই জিনিস আমি বারবার শিখবো না। মানে একই জিনিস আমি কেন না বুঝে আন্দাজে মুখস্থ করে চলে যাব? আমি এখন বুঝে ফেললাম, আমার দেখেন এইগুলো কোনো সমস্যা না। আমার শুধু একটু মেমোরাইজ করে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো সবগুলোই কি? সিঙ্গুলার নির্দেশ করে, সিঙ্গুলার ডিটারমিনার। এইগুলো প্রত্যেকটাই সিঙ্গুলার ডিটারমিনার। সো এরপরে ভার্ব হবে সিঙ্গুলার, সহজ কথা, আর কোনো কথা নেই, তাই তো? জি। ঠিক আছে, জি স্যার। এবার আসেন রুল 6। এই যে কোশ্চিনটা আছে, এই কোশ্চিনটার আনসার কি হবে? বুঝে বলতে হবে।
কোনটা স্যার? এই যে লাস্টে রুল 6 এর যে কোশ্চেনটা আছে, either of student or the teachers not to blame. স্যার সি হবে সি। সি হবে? কেন, ব্যাখ্যা দিতে হবে, আন্দাজে বললে আমি মানবো না। মানে আনসার তো এবিসিডি একটা বললেই আনসার হয়ে যাবে। আচ্ছা বলি, শোনেন। আইদার আছে তো, ইদার আছে এখানে, আর দ্য স্টুডেন্টস অর দ্য টিচার্স, এটা তো স্যার আর ইয়ে হবে না। either or ক্ষেত্রে তো ওই যে যখন or এর পরের যে সাবজেক্টটা হবে সেটা অনুযায়ী এ আচ্ছা নাম্বার হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই থামেন, আমি আমি একটা নাম ড্রপ করি, সেটা হলো জেনিফার। জেনিফার একটা নাম, একটা মেয়ের নাম। জেনিফার কথা আসলে আপনার প্রথম কিসের কথা মনে আসে বলেন তো? যারা জানেন তারা বলবেন। জেনিফার লোপেজের। ভেরি গুড, জেনিফার লোপেজের কথা আছে, খুব বিখ্যাত একজন মানুষ। সো এখন প্রশ্ন হলো, জেনিফার মানে হলো জেনিফার লোপেজ, কিন্তু জেনিফার কিন্তু আপনার পাশের বাসার মেয়েটাও হইতে পারে। তো এই দাঁত থাকলেই, এই দাঁত থাকলে আমি আমি কিন্তু আমরা একটু আগে কতগুলো রুলস শিখলাম, সেটা হলো ইস, এইদার, নেইদার, এগুলো থাকলে কি বসবে? সবগুলো সিঙ্গুলার যে হবে, সিঙ্গুলার, এগুলো ভার্ব সিঙ্গুলারিটি সিঙ্গুলার হবে স্যার। এখন আপনি পরবর্তী একটা রুলসে এইদার দেখছেন, দেখেই আপনি ঠাস করে মেরে দিয়েছেন সিঙ্গুলার। জেনিফার সবসময় জেনিফার লোপেজ হবে না, কোনো কোনো সময় আপনার পাশের বাসার মেয়েটাও হইতে পারে। সো এইগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এইদারের সবগুলো যে ওইটার মধ্যে যাচ্ছে বিষয়টা এমন না, এইদার আর নেইদারের দুইটা আলাদা কিছু রুলস আছে, সেই রুলসটা আমরা এখন শিখে নেব। একদম জ্যামিতিক প্যাটার্ন সবাই লিখে নেবেন, মানে একদম গ্রাফিক্যাল ওয়েতে লিখে নিব। লেখেন, আমার সাথে লেখেন, আর কোনোদিন আপনি এটা নিয়ে টেনশন করবেন না, কোনোদিন না। এবং এইটা আপনি চাইলেন যে আপনি যদি ভালো করে না শিখেন, কোশ্চিন কর্তা চাইলে আপনাকে কি পরিমাণ ভোগাইতে পারবে আপনি চিন্তার বাইরে, চিন্তার বাইরে। এইদার নেইদার, আচ্ছা এইদারের পরে কি বসে বলেন তো? অর। or নেইদারের পরে নর, অর্থাৎ আমরা এইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, এই রুলসে সলিউশন করতে যাচ্ছি। এখানে একটা সাবজেক্ট বসে, সেই সাবজেক্ট কি? সাবজেক্ট ওয়ান। সিঙ্গুলার। এই সাবজেক্ট হলো সাবজেক্ট ওয়ান। আর এখানে যে সাবজেক্ট বসে সেই সাবজেক্ট কোনটা? সাবজেক্ট টু। এরপরে একটা ভার্ব বসে। প্রশ্ন হলো এই ভার্বটা কোন সাবজেক্ট অনুসারে বসবে, এইটাই আপনার জন্য চ্যালেঞ্জ। আপনাকে শেখায় রাখি, অর এবং নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। অর বা নরের পরে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। যেমন ধরেন আমি যদি বলি এইদার, জরুরি দরকার অনেক। এইদার বা নেইদার যাই বসান, এইদার কাশেম, অর হিজ ফ্রেন্ডস, হিজ ফ্রেন্ডস ডু দ্য ওয়ার্ক। দেখেন, প্রথমে আসেন, অরের পরে সাবজেক্ট কি আছে? প্লুরাল না? জি স্যার। তার মানে ভার্ব হইছে প্লুরাল, কোনো সমস্যা নেই। এখন আমি একই সেন্টেন্স আপনাকে আমি যদি এইভাবে দিয়ে দিই, এইদার হিজ ফ্রেন্ডস অর কাশেম, আপনি যারা যারা অর্থ করে করতে যাবে তারা নির্ঘাত ধরা খাবে এটা। এইদার হিজ ফ্রেন্ডস অর কাশেম, তখন কিন্তু আবার ডাজ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু আমার ওই সামষ্টিক অর্থের উপরে ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে অর আর নরের পরের সাবজেক্টের উপরে। অর্থাৎ এটা যদি সিঙ্গুলার হয় ভার বলবি সিঙ্গুলার, এটা যদি প্লুরাল হয় ভার বলবি প্লুরাল। দেখেন এত কথা আমি লিখছি, আমি না লিখে কি করে দিছি বলেন তো? একটা অ্যারো চিহ্ন মেরে দিছি। কেন মেরে দিছি? আমি ধরেই নিছি আপনারা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কোর নিয়মটা খুব ভালোভাবে আত্মস্থ করে ফেলছেন। সো আমাকে বারবার এই কথাগুলো মানে লেখার প্রয়োজন নাই, আমি লিখতে চাইও না। বুঝতে পারছেন বিষয়টা? এটা লিখে বক্স জি করে স্যার। ফেলেন, খুব কাজে লাগবে আপনার। বক্স করে ফেলছে স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এবার বলেন কি অ্যান্সার হবে? either the student or the teachers are, স্যার এটা আর হবে স্যার। এ বি সি ডি বলেন তো, বুঝি না।
either the এই student or the teachers এ নাম্বার এ হয় স্যার এ এ নাম্বার জি স্যার তাহলে কি ক্লিয়ার এইটুকু এই রুলসটা ক্লিয়ার কিনা জি স্যার। দেখেন এই এইটা দেখেন রুল 7 অনেকবার পরীক্ষা এসছে এটা পারবেন এখন দেখেন আপনার কাছে এটা কোনো প্রবলেম না দেখেন কতগুলো রুলস হচ্ছে আমি যতগুলো রুলস পড়াইলাম আমি কি এতগুলো রুলস আসলে পড়াইছি আমি শুধু সলিউশন করছি সব ঘুরে ফিরে দেখেন ওই একটা রুলসের উপর চলে যাচ্ছে বলেন তো এই রুলসটা কিসের রুলস স্যার ওই যে প্রিপোজিশনের আগে হ্যাঁ ভেরি গুড দেখছেন একটা কথা বলে দিছি এটা কতটা কাজে লাগছে এবার বলেন দা অফিসার টুগেদার উইথ তার মানে আমি টুগেদার উইথ এর পরবর্তী অংশটুকু টোটালি বাদ দিয়ে দিব নাকি জি স্যার। আচ্ছা এবার বলেন এখন সেক্ষেত্রে এ নাম্বার দেখেন যারা অনেক বেশি তাড়াহুড়া করবে তারা আবার ধরা খাবে প্রথমে দেখা আচ্ছা ঠিক আছে তো দা অফিসার টুগেদার উইথ হিজ সাবঅর্ডিনেটস তো বাদ তার মানে দা অফিসার কি সিঙ্গুলার যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে কি সিঙ্গুলার এই সাদ্দাম হোসেন আঁকা কি বন্ধ করেন তাহলে দা অফিসার কি এটা সিঙ্গুলার সো ভার্ব উইল বি সিঙ্গুলার সবাই এটা দিয়ে দিবে না আরে ইজ দ্য ব্লেমড এটা হয় অর্থ হয় এইটুকু তো দেখতে হবে এইটুকু তো দা দেখতে তো হবে আসে নাকি না জি স্যার জি বি এর পরে নাম্বার তো দা পাই না হবে না বি নাম্বার ক্রস এবার দা অফিসার টুগেদার উইথ হিজ সাবঅর্ডিনেটস ইজ টু ব্লেম ইজ টু সি নাম্বার ঠিক আছে জি স্যার হুম। এইটুকু আপনাকে আর টু বি ব্লেম হবে না আর টু বি ব্লেমড জি স্যার আচ্ছা আরেক আমি একটা কথা বলি হ্যাঁ সবকিছু আপনি শুধুমাত্র পড়াশোনা করেই সব প্রশ্নের উত্তর করা যায় না শুধুমাত্র পড়াশোনা করেই আপনি সব কিছু একদম পারবেন খুব ভালো ইয়ে করবেন এমন না পড়াশোনার সাথে সাথে কিছু বুদ্ধিমত্তা চাই বুদ্ধিমত্তার একটা টুলস বলি টুলস হলো পিওই মেথড পিওই মেথড বুঝেন প্রসেস অফ এলিমিনেশন বাদ দেওয়ার কৌশল যত পারেন বাদ দিবেন এইটা হবে না ওইটা হবে না ওইটা হবে না দেখবেন যে অপশন একটা দুইটা হয়ে গেছে অপশন অনেক সময় দুইটাতে এসে থাকবে বেশিরভাগ ক্ষেত্রে দুইটার মধ্যে আপনার তার মানে 50-50 চান্স তখন আপনি আরো ভালো দুইটার থেকে আপনার নজর সরে গেছে আর অনেক সময় দেখবেন যে তিনটায় বাদ হয়ে গেছে তার মানে বাকি একটা থাকবে পি ওই মেথড অর্থাৎ এইগুলো করতে গেলে আপনাকে ভালোভাবে ইংরেজিটা বুঝতে হবে মুখস্থ না ইংরেজিটা বুঝে বুঝে পড়তে হবে আপনি বুঝে বুঝে পড়েন দেখবেন যে অনেকেই বলে না যে স্যার বিসিএস এর ইংলিশ একরকম ব্যাংকের ইংলিশ একরকম আবার আইবিএ ফ্যাকাল্টি নিলে একরকম বিআইবিএম নিলে এরকম এরকম না অনেকে বলে অনেকে অভিযোগ দেয় এই যে ইদানিং বিভিন্ন চাকরির গ্রুপে এই যে সেদিন কিসের পরীক্ষা হয়েছে পেট্রো বাংলার পরীক্ষা হয়েছে না জি স্যার। জি পেট্রো বাংলা পরীক্ষা আইবিএ নিয়েছে তো এটা নিয়ে স্টুডেন্টদের কত আরে এগুলো আইবিএ নিয়ে অনেক একজন তো মানে খুব পোস্টও লিখছে যে আইবিএতে আইবিএ নিচ্ছে তার মানে এখানে সব হলো আইবিএর নিজেদের স্টুডেন্ট ঢোকানোর জন্য ইয়ে করছে একটা কথা হইলো আইবিএর স্টুডেন্টরা শুধু ওই আপনার পেট্রো বাংলা না ব্যাংক বলেন বাংলাদেশ ব্যাংকের এডি বলেন বিসিএস বলেন মাল্টিন্যাশনাল কোম্পানি বলেন কোচিং বাণিজ্য বলেন বা ইয়ে বলছেন তারা সব জায়গায় কম বেশি ভালো করছে আমার অনেক অনেক ব্যাচমেটরাই যারা গভর্নমেন্ট বেশিরভাগই আমার ম্যাক্সিমাম ব্যাচমেটই কিন্তু গভর্নমেন্ট জব করে না মানে বেশিরভাগই বাইরে চলে যায় হায়ার স্টাডিজে বাইরে চলে গেছে অথবা আহ, দেশে এমএনএসসি গুলোতে জব করছে লাইক ধরেন ব্যাটে জব করতেছে ইউনিলিভারে জব করছে আবার অনেকে এখন যে সমাজে যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডে গা ভাসে কেউ গভর্নমেন্ট জব করছে বিসিএস এ আসছে তারপরে আপনার বাংলাদেশ ব্যাংকের এডিতে আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার আছে এই যে পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে আছে কিন্তু আইবিএর স্টুডেন্ট বিদায় সে সুবিধা পাইছে বিষয়টা এমন না আমি তো অনেক স্টুডেন্ট দেখছি যে যারা সিম্পল ডিগ্রি পাস পরবর্তীতে মাস্টার্স 2 বছর মাস্টার্স করে ফেলছে অথচ তারা ক্যারিয়ারে অনেক ভালো অনেক বুয়েটের স্টুডেন্ট থেকেও ক্যারিয়ারে ভালো করছে চাকরির পড়াশোনায় কারণ তারা পড়াশোনা করছে দিন শেষে ভাই আপনি পড়াশোনা যেভাবে করবেন সেইভাবে আপনি ফিডব্যাক পাবেন আপনি আইবিএতে পড়েন বা না পড়েন কোথায় পড়ছেন এটা কেউ দেখবে না আপনার ব্যাকগ্রাউন্ড কি কেউই দেখবে না আপনি ইংরেজি কতটুকু পারেন এটা আপনি খাতায় লিখে আসতে পারবেন এবং এইটার জন্য আপনি ফ্যাকাল্টি বেস পড়াশোনা কিছু নাই যারা ফ্যাকাল্টি বেস পড়াশোনা করে তারা আসলে বুঝেই না যে পড়াশোনা কি আপনি কথা হলে ইংরেজি পড়বেন
আপনি ইংরেজিটা ভালো করে পড়বেন, আপনি বিসিএস থেকে শুরু করে সব কিছুই হবে। শুধুমাত্র আপনাকে একটু মনোযোগ দিতে হবে, যে আপনাকে বুঝতে হবে যে আচ্ছা, যেমন ধরেন ব্যাংকের পরীক্ষায় একটু কি ভকেবটা বেশি আসে না, বা একটু কঠিন কঠিন ভকেব বা ভকেব বেসড, তাহলে ওইগুলো একটু আপনি প্রিপারেশন আলাদা করে একটু বেশি বেশি নেবেন। এবং ওইটা নিলে আপনার বিসিএস এ যে ক্ষতি হবে এমন কোনো কথা আছে নাকি? আপনি যদি অনেক বেশি অনেক ভালো ভালো ভকেব পড়েন, বিসিএসও তো ভকেব আসে, সিনোনিম অ্যান্টোনিমস আসে না, বিসিএসও তো অ্যানালজি আসে। সো এইটা যে বিসিএস এর ক্ষতি হবে এমন কোনো কথা আছে নাকি? আপনি যতটা পারেন আপনি আপনার তথ্য ভান্ডার সমৃদ্ধ করবেন। তাহলে দেখবেন যে পিএসসি প্রশ্ন করুক, নাকি মন্ত্রণালয় নিজেরা পরীক্ষা নিক, বা বাংলাদেশ ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বিআইবিএম প্রশ্ন করুক, আইবিএ প্রশ্ন করুক, আর্টস ফ্যাকাল্টি প্রশ্ন করুক। আমরা তো যখন পরীক্ষা দিয়েছি তখন আহসানুল্লাহ ছিল, তারপরে পরবর্তীতে আর্টস ফ্যাকাল্টি আসলো, সোশ্যাল সায়েন্স আসলো, বিজনেস স্টাডিজ আসলো। কই, কখনোই তো সমস্যা নাই। পিএসসির প্রশ্নেও যেমন পাশ করেছি, এইগুলাতেও পাশ করেছি, আবার আইবিএ যখন প্রশ্ন নিচ্ছে তখনও পাশ করছি। দুইটা প্রাইভেট ব্যাংকের এমটিওতে চাকরি করছি, ওখানে কিন্তু ওই আপনার ইয়ে ছিল, ওই আইবিআই পরীক্ষা নিছে। আবার আমার মনে আছে আমি শুরুর দিকে ইসলামী ব্যাংকের একটা পরীক্ষা দিয়েছিলাম প্রফেশনাল অফিসারে, সেখানে আইবিএ পরীক্ষা নিয়েছিল, ওখানে আমি কিন্তু ফেল করছিলাম, আমি ঠিকই নাই ওখানে। সো আপনি প্রিপারেশন কেমন নিচ্ছেন সেটা হলো মুখ্য বিষয়। সো আমরা পড়াশোনা হলো একদম বেস করা পড়াশোনা করব। আচ্ছা, রুল 8, 8 নাম্বার রুলস, এটা দেখেন। কালেকটিভ নাউন চিনেন তো সবাই নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, কালেকটিভ নাউন কোনগুলা আমরা একটু একটু করে দেখে নিই। এখানে একটা চার্ট আছে, জাস্ট এই চার্টটা ভালো করে দেখেন। কালেকটিভ নাউন হলো যেমন অডিয়েন্স। অডিয়েন্স মানে কিন্তু দর্শক না, দর্শক শ্রোতা বৃন্দ, অর্থাৎ প্লুরাল, অনেকগুলো, তাই না? অনেকগুলো। ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি মানে কি? টিচার। আসলে এ গ্রুপ অফ টিচার্স, দ্যাট ইজ কল্ড ফ্যাকাল্টি। অনেক সময় আমরা ফ্যাকাল্টি মেম্বার বলি না, মানে টিচারদের সদস্য। পুলিশ, পুলিশ বলতে কিন্তু আসলে একজন ব্যক্তি না, অনেকগুলো অনেকগুলো ব্যক্তির, যারা পুলিশে চাকরি করেন তাদেরকে নিয়েই পুলিশ গঠিত হয়। কমিউনিটি, হার্ড, হার্ড মানে পশুর দল, বিশেষ করে গরুর পাল বলতে পারেন। ব্যান্ড, ব্যান্ড, ফ্যামিলি, ফ্যামিলি, পাবলিক, পাবলিক, ক্লাব, কোরাস, আমরা বলি না কোরাস করে গাচ্ছে কোরাস সঙ্গীত। জি স্যার। একত্রে। গ্রুপ, সিরিজ, ট্রুপ, দেখেন কমিটি, অর্কেস্ট্রা, টিম, ক্লাব, এই প্রত্যেকটাই হলো আপনার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? সিরিজ, বুঝি নাই। সিরিজটা কিভাবে কালেকটিভ নাউন হয় স্যার? সিরিজ, জি। সিরিজ, আচ্ছা ধরেন ছোটবেলায় আপনারা হলো ওই যে ইয়ে সিরিজ পড়ছেন না, ওই অ্যারাবিয়ান নাইটস দেখছি, হ্যাঁ হ্যাঁ, অ্যারাবিয়ান নাইটস দেখছি। অ্যারাবিয়ান নাইটস পড়ছেন, তারপরে যে কাজী আনোয়ার হোসেনের ইয়ে ছিল মাসুদ রানা সিরিজ, পড়ছেন না? অনেক বই, অনেক বই। তো সবগুলো বই মিলে কি একটা সিরিজ হয়? ওখানে তো জি ছোট স্যার। ছোট জি। বই ছিল। সো ওই বইগুলো মিলে সিরিজ, অর্থাৎ সিরিজ মানে সমষ্টি। জি স্যার। তো এইগুলো প্রত্যেকটা কালেকটিভ নাউন, আপনি মনে রাখবেন না, এটা নাউনের ভিতরেও এই প্রশ্নটা আসতে পারে। সো এই যে কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন দেখতে কিন্তু আসলে প্লুরাল, বা অর্থটাও দিবে কি প্লুরাল না, অনেকগুলো না, কিন্তু এটা বাস্তবে সিঙ্গুলারের মতো আচরণ করবে। কিরকম আচরণ করবে? এইগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন এগুলো সিঙ্গুলার হবে। সো ভার্ব হবে কি তাহলে? সিঙ্গুলার। সিঙ্গুলার। সেক্ষেত্রে ভার্ব কি হবে? সিঙ্গুলার, মনে রাখবেন। তবে এখানে একটা কথা আছে, কথাটা বলবো, এই কথাটা না শিখলে আবার একদম মানে যা নাম্বার পাবেন আর আপনাকে জরিমানা দিয়ে চলে আসতে হবে যদি এটা পরিপূর্ণ মানে শেষের কথাটা না শুনেন। এখানে আসেন, দ্য কমিটি। দ্য কমিটিটা তাহলে কি, এটা কি প্লুরাল? মানে কালেকটিভ নাউন। মেইনলি অর্থটা কি? প্লুরাল হওয়ার কথা, মানে কালেকটিভ নাউন। কিন্তু আসলে কালেকটিভ নাউন কি? সিঙ্গুলার। সো ভার্ব উইল বি সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার ভার্ব হিসেবে কি বসছে? হ্যাজ, হ্যাজ মেড অ্যান্ড, বলেন কি এই নাম্বার। কেন? ইট, কমিটিটা কি প্লুরাল? কমিটি তার ব্যক্তি না, নাকি? কমিটি একটা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে, প্রতিষ্ঠান। তো সেই প্রতিষ্ঠান হিসেবে এটা কি বলছে? মানে মানুষেরই সমষ্টি কমিটি, বাট একটা কি প্রতিষ্ঠানের মতো রূপ নিচ্ছে। তাহলে ইট, ইট হ্যাজ রিচড এ ডিসিশন, ইট হ্যাজ রিচড এ
ডিসিশন। কারণ কি, এটা কি হ্যাজ কেন বসছে? কারণ ওই যে কালেকটিভ নাউন সিঙ্গুলার, সো ভার্ব উইল বি সিঙ্গুলার। এখানে একটা কথা বলি, এখানে কমিটি অর্থটা কি দাঁড়াচ্ছে? কমিটি তারা সাক্ষাৎ করলো, অর্থাৎ মিটিং করলো, এবং তারা একটা ডিসিশনে পৌঁছাইলো একটা নাকি? সিদ্ধান্তে পৌঁছলো। আচ্ছা, তাদের সবার ডিসিশন এক হয়েছে না? সবার একটা ডিসিশন ডিসিশনে এক হয়েছে। পৌঁছলো। জি স্যার। যেমন ধরেন আমি যদি বলি, সেখানে মানে এক্সাম্পল আছে তাহলে এটা বলি। যেমন ধরেন দা জুরি, দা জুরি মানে কি? বিচারক বৃন্দ নাকি? জুরি, জি স্যার। বিচারক বৃন্দ। তো বিচারক বৃন্দ হলো, তার মানে হ্যাজ রিচড ইটস ডিসিশন। তার মানে কি, তাদের ডিসিশনে তারা একমত হয়েছে। একমত হয়েছে না? যদি একমত হয় তাহলে এটা কি সিঙ্গুলার। অর্থাৎ কালেকটিভ নাউন যদি একত্র প্রকাশ করে, যে কোনো বিষয় ইউনিকনেস বা টুগেদারনেস প্রকাশ করে, তাহলে এটা সিঙ্গুলার। সো ভার্ব উইল বি সিঙ্গুলার। কিন্তু সিঙ্গুলার। কিন্তু কখনো কখনো কালেকটিভ নাউন যদি একমত মত প্রকাশ না করে, ডিভাইডেড প্রকাশ করে, অর্থাৎ কোনো আহ, ধরেন ভাগ হয়ে যাচ্ছে, তখন এরকম প্রকাশ করে, তখন এটা প্লুরাল হবে। তখন এটা হবে প্লুরাল। সো ভার্ব উইল বি প্লুরাল। যেমন ধরেন আমরা দেখি দ্য জুরি ইজ আর্গুইং ওভার সেভারাল ইস্যুস কনসার্নিং দ্য কেস। এই কেস নিয়ে তারা বিভিন্ন ইস্যুতে তাকে একমত হয়েছে? একমত না হয়নি। স্যার, তারা আর্গুইং, তর্ক করতেছে, বিতর্ক করছে। তার মানে তারা একমত হয়নি। তো যখন একমত হবে না, তখন আর কালেকটিভ নাউন থাকবে না। তাহলে আর হবে এখানে। আচ্ছা আমি বলি, যখন একমত থাকবে না তখন কালেকটিভ নাউন থাকবে না, অর্থাৎ এটা তখন সিঙ্গুলার হবে না, তখন কি হয়ে যাবে? আর প্লুরাল হয়ে যাবে, আর হয়ে যাবে। এটা তো গেল সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, অনেক পরীক্ষা আসে এটা। দ্য জুরি আর আর্গুইং ওভার সেভারাল ইস্যুস কনসার্নিং দ্য কেস, এখানে দেয়া থাকবে, আর দ্য জুরির নিচে দাগ দেয়া থাকবে। বলবে যে এটা কোন পার্টস অফ স্পিচ। সবাই কি মারবে? কালেকটিভ নাউন মারবে না? কমন স্যার নাউন। এটা আমি বলি তখন কালেকটিভ নাউন মারবে কিনা? আপনি জুরি দেখলেই তো কালেকটিভ নাউন মেরে যাবেন। স্যার ডিটারমিনার থাকলে? স্যার ডিটারমিনার দা থাকার কারণে এটি আচ্ছা না, কমন এখানে নাউন। ডিটারমিনারে কিছু না। ধরেন দি নাই, আরে দি নাই মনে করেন, শুধু জুরি বলেন, জুরি আর আর্গুইং, শুধু এইটুকু। যদিও জুরি এইগুলোর ক্ষেত্রে দি বসে, দি এখানে কোনো ফ্যাক্টর না। জুরি দেখলেই তো আমরা কালেকটিভ নাউন দিয়ে দিব। কালেকটিভ নাউন হওয়ার শর্ত আছে, কখন? একত্রিত বোঝাইতে হবে, ইন্ডিভিজুয়াল কিছু না, একত্রিত হইতে হবে। যদি একত্রিত হয় তাহলে কালেকটিভ নাউন, এবং তখন সেটা সিঙ্গুলার, এটার পরে ভার্ব হবে সিঙ্গুলার। কিন্তু যদি একত্রিত না বোঝায়, তখন ভার্ব কি হয়? প্লুরাল। কিন্তু তখন কালেকটিভ নাউন হয় না, তখন কি নাউন হয়? কমন নাউন। কমন প্লুরাল কমন নাউন। তারপর কমন নাউন কি জানেন? প্লুরাল কমন নাউন। শিখে রাখেন, লেখেন না, নোট করে নেন এটা। স্যার প্লুরাল কমন নাউন হইতে হলে দা লাগবে না স্যার? আরে না, দি এখানে ফ্যাক্টর না। দিটা তো আচ্ছা আর্টিকেল, মানে ইয়ের জন্য বসে, দি এখানে আর্টিকেল, এখানে ফ্যাক্টর কিছু না। স্যার আর একটু বলেন তো স্যার। আচ্ছা, যখন কালেকটিভ নাউন একত্রিত বোঝাবে না, তখন জি স্যার। এটা সিঙ্গুলার হবে না, তখন এটা হবে প্লুরাল, এবং এরপরে ভার্ব হবে প্লুরাল। এবং তখন ওইটা কালেকটিভ নাউন যেহেতু হবে না, তখন এটা কোন নাউন হবে? প্লুরাল কমন। প্লুরাল কমন নাউন। কমন নাউন, তবে প্লুরাল কমন নাউন। একদম স্পেসিফিক বলে দিলাম। নিয়েছে, নোটস করছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা শোনেন, আমরা ক্লাস আজকে এখানে ইয়ে করব, শেষ করব আমরা। আগামীকালকে এটার আরেকটা পার্ট থাকবে, হ্যাঁ। আচ্ছা আমি আজকে একটা বিষয় চিন্তা করে রেখেছি, হ্যাঁ। আপনারা যারা ক্লাস করছেন সবার জন্য, প্রত্যেকেই খুব অল্প কথাই আমি হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ অবশ্যই অনেক সময় ওই একটা মেসেজ মিস করলে আবার অনেক পিছনে চলে যায়। অথবা আমি ফেসবুক লিংক দিব, ফেসবুকে জানাইতে পারেন। সেটা হলো যে আমরা আমরা যে ক্লাস নিচ্ছি, আমাদের যে ক্লাস সামনে, তো আমাদের আসলে সার্কুলারটা দিয়ে দিয়ে দিচ্ছে না, দেওয়ার কথা দিচ্ছে না। তো সার্কুলার দিলে আমরা তো তখন একদম সিলেবাস ধরে আবার নতুন করে একদম টু দ্য পয়েন্টে পড়াশোনা শুরু করবো, এবং তখন ক্লাসের লেন্থ এরকম হবে না। ক্লাসের লেন্থ হবে 2 ঘন্টা করে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আর কি, মোটামুটি। যাতে
একদম একটা কনসিস্টেন্সি থাকে। আচ্ছা, তো তার আগে আপনারা একটু আপনাদের প্রবলেমগুলো জানাবেন। কিরকম প্রবলেম, যে ধরেন আপনারা, আমরা তো 47 বিসিএস দিচ্ছি সবাই। এটার সাথে সাথে আমি জানি যে যখন একটা মানুষ চাকরি পায় না, শুধু বিসিএস না, আরো অন্যান্য পরীক্ষাগুলোও দেয়। আরো অন্যান্য পরীক্ষা বলতে এই যে যে পেট্রোবাংলার যে পরীক্ষাগুলো আছে, বা সামনে যদি এনএসআই বা দুদকের পরীক্ষাগুলো দেয়, বা এই যে বাংলাদেশ ব্যাংকে বা সরকারি ব্যাংকগুলোতে, অনেকে প্রাইভেট ব্যাংকগুলোতেও দেয়। সো এইগুলো দিলে, এটা আমি বলি না কিন্তু ইংরেজি আলাদা, যদি এটা দেন তাহলে আমাকে একটু ইনবক্সে জানাবেন যে আমরা এটা দিতে চাই, এবং আহ, স্যার এটা পড়তে পড়তে আমি ইংরেজিতে কি কি ফেস করছেন, প্রবলেম ফেস করছেন, অল্প কথায় লিখবেন। মানে সেটা কঠিন হোক সহজ হোক, আপনি মনে করতে পারেন যে ইংলিশটা খুব কঠিন লাগছে, ভোকাবুলারি খুব কঠিন লাগছে, কোথা থেকে পড়বো কি পড়বো ঠিক নাই, এরকম করে লিখবেন। তো সবারটা আমি দেখে অ্যানালাইসিস করে আমি একটা গাইডলাইন প্রথমে দিব। আর দ্বিতীয় কথা হলো যে আমরা একটা একটু অ্যাডভান্স ইংলিশ বলতে যেটা বিসিএসও কাজে লাগবে। বিসিএস এর কিছু প্রশ্ন খুব কঠিন হয়, দুই চারটা প্রশ্ন কঠিন হয়, সেটাতে কাজে লাগবে। আর সেক্ষেত্রে বিসিএস বাদেও অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেইগুলো যাতে কাভার করে, এরকম করে একটা ক্লাসের একটা আমি আহ, আলাদা করে একটা ধরেন ক্লাসের সিরিজ তৈরি করব। সে 4টা ক্লাস হোক, 5টা ক্লাস হোক, 6টা ক্লাস হোক, যেভাবে হোক আমি একটা শুরু করে আপনাদেরকে এটা আস্তে আস্তে আমরা এটা সলিউশন করব। সো আগে আমার স্যার প্রবলেমগুলো জানা দরকার, বা আপনাদের ইচ্ছাটাও জানা দরকার। বুঝতে পারছেন? আমি জি হোয়াটসঅ্যাপে স্যার। এই নোটস দেওয়ার সাথে সাথে আমি আমার ফেসবুক লিঙ্কটা দিয়ে দিব। আপনারা সবাই একটু এটাতে আমাকে একটু ইনবক্স করে জানাবেন, ঠিক আছে? স্যার জি, বলেন। আমরা এখানে কয়েকজন আছি স্যার, এটি ওর পরীক্ষাটা দিব আমরা। পরীক্ষা দিবেন? স্যার সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষাটা দিব আমরা, আচ্ছা আচ্ছা কয়েকজন আছি এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি তাহলে। স্যার। আহ, ওই এটিওর পরীক্ষা যেটা, এটা তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ জি, স্যার, প্রশ্নগুলো তো বিসিএস এবং নন ক্যাডার এটিতে প্রশ্নগুলো কিন্তু সেমই হয়। অনেকটা বিসিএস সেম। এ একটু হ্যাঁ, বেশি ভাস্ট আকারে থাকে, আর আমাদের একটু পরিমাণে কম থাকে, কিন্তু সকল পয়েন্ট গুলো, সকল বিষয়গুলো কিন্তু থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এটিওর যে পরীক্ষাগুলো হয় এগুলো হলো ধরেন ওই বিসিএস বা পিএসসি পরীক্ষার মতোই। ঠিক আছে, এটা নিয়েও আমরা কথা বলবো, তাহলে এটাও লিখে দিবেন একটু। এটা নিয়েও ইয়ে করে আমি একটু, মানে আপনাদের মতামতগুলো জানতে পারলে আমি আমার কোর্স, মানে আমরা যে কোন টপিকগুলো আপনাদেরকে দিয়ে আপাতত যে আপনারা সামনের এক্সামগুলো ফেস করতে পারবেন, এটা আমাকে আমার ডিফাইন করতে সুবিধা হইতো আর কি। মানে এভাবে মুখে বললে, অগোছালোভাবে বললে আসলে ঠিক ওইভাবে অ্যানালিসিস করার মতো সময় থাকে না। সো লেখা থাকলে আমি সবারটা একটু দেখে আমি একটু ইয়ে করলাম, আপনারা একটু 5টা মিনিট সময় নষ্ট করে একটু লিখে দিন, তাহলে আমার জন্য সুবিধা হয়। বুঝতে পারছেন? জি স্যার। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি, সবাই ভালো থাকবেন। আগামীকালও ক্লাস থাকবে স্যার? জি, থাকবে। জি স্যার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।